যন্তর মন্তরের রাজপথে যে ছাত্র আন্দোলনের আগুন দেশ জুড়ে দাবানল হওয়ার কথা ছিল, তা কি দিল্লির তীব্র গরমে মরল, নাকি ক্ষমতার অলিন্দে কোনো গোপন চুক্তির এসিতে ঠান্ডা হয়ে গেল? যা দেশের অলিম্পিয়ান কুস্তিগিররা পাননি, যা দেশের অন্নদাতা কৃষকরা পাননি, দিল্লি পুলিশ বিমানবন্দরের রানওয়ের ভেতরে ঢুকে সেই যন্তর মন্তরের রাজকীয় অনুমতিপত্র ককরোচ জনতা পার্টির নেতার হাতে তুলে দিল কিভাবে? এ কি অধিকার আদায়ের লড়াই, নাকি দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর আবেগের সাথে খেলা হওয়া ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রহসন? আজ আমরা কোনো আবেগে ভেসে না গিয়ে, কোনো দলের অন্ধ সমর্থক বা বিরোধী না হয়ে একদম নির্ভীক এবং নিরপেক্ষভাবে এই পুরো রাজনৈতিক নাটকের কাটাছেঁড়া করব, খোঁজার চেষ্টা করব আসল সত্য। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। গত কয়েকদিন ধরে দিল্লির তীব্র দাবদাহের চেয়েও যে রাজনৈতিক পারদ বেশি উত্তপ্ত, তা হলো দিল্লির যন্তর মন্তর। কিন্তু গত 6ই জুন সেখানে যা ঘটল তা এক কথায় নজিরবিহীন এবং রহস্যে মোড়া। যে আন্দোলনের উত্তাপ সারা দেশের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, তা হঠাৎ করে থমকে গেল। প্রথমে আমাদের মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে হয়তো সুদূর বোস্টন থেকে দিল্লি উড়ে আসায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জেট ল্যাগ তার ওপর বস্টনের 14 ডিগ্রি সেলসিয়াস থেকে রাতারাতি দিল্লির 40 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে দম বন্ধ করা অস্বস্তিকর আর্দ্রতা, সব মিলিয়ে একজন মানুষের অসুস্থ হয়ে পড়াটা খুব স্বাভাবিক। কিন্তু রাজনীতির রঙ্গমঞ্চে যা স্বাভাবিক দেখায় তা সবসময় স্বাভাবিক হয় না। কয়েক ঘন্টার মধ্যেই যখন ককরোচ জনতা পার্টির নেতারা, বিশেষ করে সংগঠনের মুখপাত্র সৌরভ দাস এবং তার সহকর্মীরা সাংবাদিক বৈঠক করলেন, তখন পুরো দৃশ্যপট বদলে গেল। তারা সরকারকে 7 দিনের আলটিমেটাম দিলেন, বললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, নয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাকে বরখাস্ত করতে হবে, নইলে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন হবে। শুনতে খুব আক্রমণাত্মক, তাই না? কিন্তু এই ঘোষণার পর থেকেই জনমনে তৈরি হয়েছে এক তীব্র ধোঁয়াশা, এক রাশ সংশয়। সবচেয়ে বড় খটকা, এই ককরোচ জনতা পার্টি আসলে কি? তারা কি সত্যিই কোনো স্বাধীন রাজনৈতিক শক্তি, নাকি তারা আম আদমি পার্টির কোনো গোপন বি টিম, নাকি পুরো বিষয়টাই বিজেপির সাজানো কোনো মাস্টার স্ট্রোক, যার একটা লক্ষ্য জনরোষের তীব্রতাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া, আর দ্বিতীয় লক্ষ্য রাহুল গান্ধীর হাত থেকে ইস্যু বাইপাস করা? অভিজিৎ দীপকে যন্তর মন্তরে দাঁড়িয়ে যদিও ঘোষণা করেছেন আরশোলারা ভয় পায় না, তারা মরেও না, তাই লড়াই চলবে। আমি এখানে এসেছি সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা এখনো স্কুলে পড়ে। অনেকেই জানেন, তবু এই দলের জন্মের নেপথ্য কাহিনীটা আরেকবার বলছি। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের যুব সম্প্রদায়ের একাংশকে আরশোলা এবং পরজীবী বলে উল্লেখ করার পরে তৈরি হয়েছিল বিতর্ক। প্রধান বিচারপতি দেশের সর্বোচ্চ ন্যায়াধীশের আসনে বসে মন্তব্য করেছিলেন, ওই তরুণ তরুণীরা অন্য কোনো পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সমাজ মাধ্যম ব্যবহারকারী বা তথ্যের অধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন এবং সকলকে আক্রমণ করেন। প্রধান বিচারপতির ওই মন্তব্যের পর গত মাসের 16 তারিখ ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপির পথ চলা শুরু হয়। অনলাইন স্যাটায়ার মুভমেন্ট হিসেবে পথ চলা শুরু করার মাত্র কয়েকদিনের মধ্যে সমাজ মাধ্যমে জনপ্রিয় হয় সিজেপি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বয়সে তরুণ, থাকেন আমেরিকার বস্টনে। সেখান থেকে এতদিন অনলাইনে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। গত শনিবার 6ই জুন সিজেপির প্রথম প্রকাশ্য আন্দোলন ছিল দিল্লিতে, যন্তর মন্তরে। প্রকাশ্যে এলেন অভিজিৎ। রহস্যের শুরু সেই থেকেই। রহস্য শুরুটা হলো বিমানবন্দরের সেই বিশেষ অনুমতিপত্র। আমাদের একটু পেছনের পাতায় ফিরে দেখাতে হবে। এই সন্দেহের বীজ কিন্তু 6ই জুনের আন্দোলনে বপন করা হয়নি, এর সূচনা হয়েছিল আরো আগে, যেদিন অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে নামলেন। দিল্লির আইন শৃঙ্খলার ইতিহাস যারা জানেন তারা ভালো করেই বোঝেন যন্তর মন্তরে বা দিল্লির বুকে কোনো বিক্ষোভ বা আন্দোলনের অনুমতি পাওয়া কতটা কঠিন। আমরা দেখেছি ভারতের প্রথম সারির মহিলা কুস্তিগিররা মাসের পর মাস রাস্তায় চোখের জল ফেলেছেন, কিন্তু তাদের যন্তর মন্তরে সহজে বসতে দেওয়া হয়নি, শেষ পর্যন্ত নির্মমভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি দেশের অন্নদাতা কৃষকদের দিল্লির সীমানায় কাঁটাতার, জল কামান আর ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে, যন্তর মন্তরে ঢোকার অনুমতি মেলেনি। অথচ এই আন্দোলনের ক্ষেত্রে কি অলৌকিক কাণ্ড ঘটলো দেখুন। দিল্লি পুলিশ স্বয়ং বিমানবন্দরের ভেতরে ঢুকে কার্যত রানওয়ের কাছাকাছি গিয়ে অভিজিৎ দীপকের হাতে আন্দোলনের অনুমতিপত্র তুলে দিল। কেন? ককরোচ জনতা পার্টির প্রতি দিল্লি পুলিশের এই আকস্মিক স্নেহ আর দয়া কি
কিসের ইঙ্গিত দেয়? দিল্লি পুলিশ তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে, তাহলে কি এই আন্দোলনের চালিকা শক্তি পর্দার আড়াল থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছিল? যা কৃষকরা পাননি, যা দেশের অলিম্পিয়ানরা পাননি, তা এই নতুন সংগঠন এত সহজে পেয়ে গেল কিভাবে? নেপথ্য থেকে কোনো গোপন সমঝোতা আগে থেকেই হয়ে গিয়েছিল? একটি আন্দোলনের হঠাৎ গতি হারানো, জনতার প্রত্যাশা এবং ভারতীয় রাজনীতির চিরন্তন প্রশ্ন, প্রতিবাদ কি সত্যিই প্রতিবাদ, নাকি কখনো কখনো তা বৃহত্তর রাজনৈতিক খেলার অংশ? কারণ ভারতীয় রাজনীতির অভিজ্ঞতা মানুষকে শিখিয়েছে দৃশ্যপটের আড়ালেও আরেকটি দৃশ্যপট থাকে। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা এড়ানো অসম্ভব যে ইনস্টাগ্রামে যার 22 মিলিয়ন অর্থাৎ 2,20,00,000 ফলোয়ার, বিজেপি দলের চেয়েও বেশি ফলোয়ার, সেই দলের নেতৃত্বে গড়ে ওঠা একটা আন্দোলন হঠাৎ এত দ্রুত কিভাবে ভেস্তে যেতে পারে? ভারতের রাজনৈতিক ইতিহাস অবশ্য বলছে সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা আর বাস্তবের আন্দোলন এক জিনিস নয়। ইনস্টাগ্রামে 22 মিলিয়ন ফলোয়ার থাকা মানেই 22 মিলিয়ন মানুষ রাস্তায় নামবে না। একটা ভাইরাল ভিডিও তৈরি করা যত সহজ, দীর্ঘমেয়াদী আন্দোলন চালানো ততটাই কঠিন। আন্দোলন মানে অর্থ, সংগঠন, কর্মী, পরিকল্পনা, নিরাপত্তা, আইনি লড়াই এবং সর্বোপরি ধৈর্য। ডিজিটাল দুনিয়ার সমর্থন আর বাস্তবের মাটির লড়াইয়ের মধ্যে যে একটা বিশাল ফারাক আছে সেটা আমরা জানি, কিন্তু যখন প্রশ্নটা হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে, তখন এই বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও একটা আন্দোলন এভাবে মাঝপথে ঝিমিয়ে পড়ে কিভাবে? 7 দিনের আলটিমেটাম দিয়ে মাঠ ফাঁকা করে দেওয়া কি আসলে কোনো গোপন সমঝোতার ফসল, নাকি আন্দোলনকারীদের উপর এমন কোনো অদৃশ্য চাপ সৃষ্টি করা হয়েছিল যার কারণে তারা পিছু হটতে বাধ্য হলেন? অনেকে বলছেন এই ককরোচ জনতা পার্টি আসলে একটি স্পন্সর্ড বা সুপরিকল্পিত রাজনৈতিক চাল। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, যদি কোনো জনরোষকে থামাতে না পারো তবে সেই জনরোষের নেতৃত্ব নিজের হাতে নিয়ে নাও, তারপর তাকে আস্তে আস্তে ভুল পথে চালিত করে ঠান্ডা করে দাও। ককরোচ জনতা পার্টির এই হঠাৎ থমকে যাওয়া কি সেই চতুর কৌশলেরই অংশ? এবার আসুন একটু বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি। এই আন্দোলনের সময়কাল এবং এর গতি প্রকৃতি লক্ষ্য করলে কিছু অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। কিছুদিন আগেই প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বেশ কিছু সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। সেই বিতর্ক যখন রাজনৈতিক মহলে তুঙ্গে, ঠিক তখনই এই ককরোচ জনতা পার্টির উত্থান এবং দিল্লির বুকে এই আলোড়ন। এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের মনে একটা বড় প্রশ্ন উকি দিচ্ছে। মূল বিরোধী দল কংগ্রেস এবং রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জোট যখন বিভিন্ন ইস্যুতে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে ককরোচ জনতা পার্টিকে সামনে আনা কি কোনো গভীর কৌশলের অংশ? রাজনৈতিক সমীকরণটা বোঝার চেষ্টা করুন এতে কার লাভ, কার ক্ষতি। চলুন 3টে থিওরি নিয়ে আলোচনা করা যাক। 1, কেজিপি কি আসলে আম আদমি পার্টির প্রজেক্ট? প্রথমত অনেকেই সন্দেহ করছেন এটা আম আদমি পার্টির একটা গোপন প্রকল্প। আপ সবসময় নিজেদের জাতীয় স্তরে কংগ্রেসের বিকল্প এবং বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরতে চায়, একটি অরাজনৈতিক বা নতুন রাজনৈতিক মঞ্চ তৈরি করে। ছাত্রদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যদি কংগ্রেসের জমি কেড়ে নেওয়া যায় তবে পরোক্ষভাবে লাভ আপেরই। 2, পাঞ্জাব ফ্যাক্টর এবং বিজেপির মন্দের ভালো থিওরি, তবে এর চেয়েও বড় একটা জাতীয় সমীকরণ কিন্তু পর্দার আড়ালে কাজ করছে, যার সূত্রপাত এখান থেকে অনেক দূরে, পাঞ্জাবের মাটিতে। আগামী 2027 সালের ফেব্রুয়ারি মাসেই পাঞ্জাবের পরবর্তী বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে পাঞ্জাবের রাজনৈতিক মানচিত্রটা একবার ভালো করে খেয়াল করুন। সেখানে শাসক দল হলো আম আদমি পার্টি আর প্রধান বিরোধী দল কিন্তু কংগ্রেস। এদিকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ধাক্কা খাওয়ার পর তৃণমূল কংগ্রেসের মতন আপ দলটাও এক গভীর অস্তিত্বের সংকটে ভুগছে। পাঞ্জাব যদি হাতছাড়া হয়ে যায় তবে জাতীয় রাজনীতিতে আপকে কার্যত পাততাড়ি গুটিয়ে ফেলতে হবে। এখন প্রশ্ন হলো এখানে বিজেপির অঙ্কটা কি? পাঞ্জাবের মাটিতে বিজেপি রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল, তারা সেখানে আকালি দরেলও পরে 4র্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। 2027 নির্বাচনে বিজেপির পক্ষে সেখানে ক্ষমতায় আসা অলীক কল্পনা। আর ঠিক এই জায়গাতেই কাজ করছে চরম বাস্তববাদী রাজনৈতিক সমীকরণ। বিজেপি ভালো করেই জানে পাঞ্জাবে যদি আপ ক্ষমতাচ্যুত হয় তবে সেই রাজ্য সরাসরি চলে যাবে কংগ্রেসের পকেটে। আর 2029 লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের হাতে আরও একটা বড় রাজ্যের ক্ষমতা চলে যাওয়া মানে জাতীয় স্তরে রাহুল গান্ধীর সম্ভাবনা, ইন্ডিয়া জোটের আত্মবিশ্বাস এক ধাক্কায় বহু গুণ উজ্জ্বল হয়ে ওঠা। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মন্দের ভালো হলো পাঞ্জাবের ক্ষমতায় আপই টিকে থাকুক,
অন্তত কংগ্রেস যেন না আসে। আর এই কারণেই রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন যে কংগ্রেসকে জাতীয় স্তরে এবং পাঞ্জাবের দরজায় পিছন থেকে কোণঠাসা করতে গিয়ে ককরোচ জনতা পার্টিকে ইন্ধন যোগাচ্ছে বিজেপি, যেমনটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিতে যেভাবে তৃণমূলের বিদ্রোহী 60 জন বিধায়ককে রাতারাতি বিরোধী আসনে বসিয়ে দিয়ে এক অভূতপূর্ব রাজনৈতিক চাল চালানো হলো, দিল্লির বুকে এই নতুন দলের হঠাৎ দাপট আর দ্রুত লাইমলাইটে আসা কি সেই একই ধরনের কোনো ব্যাকডোর বা পিছনের দরজার বোঝাপড়া? 3 নম্বর থিওরি, কেজিপি কি বিজেপির সাজানো চাল? এই সব কিছু মেলালে যে মারাত্মক সন্দেহটি মানুষের মনে দানা বাঁধে তা হলো শিক্ষাক্ষেত্রে বা কর্মসংস্থানে যে বিপুল জনরোষ তৈরি হয়েছে তা যদি সরাসরি মূল ধারার বিরোধী দল কংগ্রেসের হাতে চলে যেত তবে সরকারের জন্য তা সামলানো কঠিন হতো। কিন্তু আন্দোলন যদি এমন এক নতুন শক্তির হাতে থাকে যাদের ব্যাক স্টেজ থেকে নিয়ন্ত্রণ করা সহজ, তবে লাঠি চার্জ বা জলকামান ছাড়াই, কোনো প্রকাশ্য দমনপীড়ন ছাড়াই আন্দোলনকে নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব। মোদী সরকার কি তবে কোনো বলপ্রয়োগ না করে এক সুপরিকল্পিত রাজনৈতিক দাবার চালের মাধ্যমে এই আন্দোলনকে কার্যত বোতলবন্দি করে ফেললো? 7 দিনের আলটিমেটাম আসলে সরকারকে সময় দেওয়া এবং আন্দোলনকারীদের নিরাপদে মঞ্চ থেকে সরে যাওয়ার একটা সেফ প্যাসেজ বা নিরাপদ রাস্তা মাত্র নয় তো? যদি এই দ্বিতীয় বা প্রথম থিওরি সত্যি হয় তবে এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। কারণ এই আন্দোলনের পেছনে জড়িয়ে রয়েছে এদেশের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, লক্ষ লক্ষ সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং আবেগ। তরুণ প্রজন্ম যখন নিজেদের অধিকারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে তখন তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা মাথায় রেখে নামে না, তারা নামে একটি স্বচ্ছ ব্যবস্থার আশায়। কিন্তু সেই আবেগকে পুঁজি করে যদি কোনো গোপন সমঝোতা বা চুক্তি হয়ে থাকে তবে তা এদেশের যুব সমাজের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। আজ সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এই আন্দোলনকে শেষ পর্যন্ত একটা বিরাট আইওয়াস হিসেবে প্রমাণিত হতে চলেছে? আগামী 13ই জুন যখন এই আলটিমেটামের মেয়াদ শেষ হবে তখন কি সত্যিই কোনো বৃহত্তর আন্দোলন আমরা দেখতে পাবো, নাকি ততদিনে এই গরমের তীব্রতায় আর সংবাদ মাধ্যমের অন্য কোনো ব্রেকিং নিউজের আড়ালে হারিয়ে যাবে আরশোলাদের এই গর্জন? তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই আন্দোলনের ভবিষ্যৎ কি? ককরোচ জনতা পার্টি এবং এর শীর্ষ নেতৃত্ব এখন এক চরম অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে। আগামী 7 দিন তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বক্তব্য সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহল খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবে। 7 দিন পর যদি তারা সত্যিই কোনো আপোষহীন, কঠোর এবং দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে না পারেন তবে মানুষের মনে যে সন্দেহের মেঘ জমেছে তা কালবৈশাখীর ঝড় হয়ে তাদের রাজনৈতিক অস্তিত্বকে ধুয়ে মুছে সাফ করে দেবে। তখন ইতিহাস তাদের কোনো স্বাধীন বিপ্লবী শক্তি হিসেবে মনে রাখবে না, বরং মনে রাখবে এক পুতুল হিসেবে যাদের সুতো বাঁধা ছিল কোনো অদৃশ্য রাজনৈতিক জাদুকরের আঙুলে। রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। বিমানবন্দর থেকে যন্তর মন্তর যেভাবে এই নাটকের প্রতিটি দৃশ্য মঞ্চস্থ হয়েছে তা সাধারণ মানুষের মনে গভীর দাগ কেটেছে। মানুষ এখন আর শুধু সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা দেখে অন্ধভাবে বিশ্বাস করে না, মানুষ এখন মাঠের লড়াই আর পর্দার পেছনের সমীকরণটাও বুঝতে শিখেছে। ককরোচ জনতা পার্টির এই আন্দোলন কি সত্যি দেশের সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের লড়াই, নাকি এটি ক্ষমতার অলিন্দে বসে থাকা কোনো চতুর রাজনীতিকের মস্ত বড় প্রহসন? তার উত্তর হয়তো আমরা আগামী কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব। এই পুরো নাটকের শেষ অঙ্কটা আসলে কি? 7 দিনের এই আলটিমেটাম যখন শেষ হবে তখন কি আমরা নতুন কোনো ভোরের আলো দেখব, নাকি এই তীব্র গরমের ধুলোবালির মতোই মিলিয়ে যাবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর চোখের জল? কোনো রাগঢাক না রেখে ক্ষমতার অলিন্দে বসে থাকা সেই অদৃশ্য চালকের উদ্দেশ্যে 3টি বেদনাদায়ক সত্য প্রশ্ন ছুড়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, রাজনীতির ময়দানে জয়ের অঙ্কটা এতই বড় যে দেশের হাজার হাজার তরুণ তরুণীর ভবিষ্যৎ, তাদের বছরের পর বছর করা হাড় ভাঙা খাটুনি আর স্বপ্নগুলোকে স্রেফ একটা পলিটিক্যাল কোল্যাটারাল ড্যামেজ মানে রাজনৈতিক খেসারত বলে ধরে নেওয়াটাই এখন আপনাদের দস্তুর? দ্বিতীয় প্রশ্ন, গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোর উপর দেশের সাধারণ মানুষ ভরসা রাখে সেই পুলিশ আর প্রশাসনকে যখন আপনারা নিজেদের রাজনৈতিক স্ক্রিপ্টের পুতুল বানিয়ে ফেলেন, যারা কুস্তিগিরদের রাস্তায় টেনে হিঁচড়ে যায় আর সুবিধা মতন এক নতুন শক্তিকে বিমানবন্দরে গিয়ে লাল গালিচা সংবর্ধনা দেয়, তখন কি আপনারা বুঝতে পারেন না যে কোনো দলের ক্ষতি করতে গিয়ে আপনারা আসলে এই দেশের বিচার ব্যবস্থা আর গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিচ্ছেন? তৃতীয় এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক প্রশ্ন,
যদি এই আন্দোলনের জন্ম কোনো সত্যতা থেকে না হয়, স্রেফ 2027-এর পাঞ্জাব বাঁচানো কিংবা 2029-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসকে রোখার এক ব্যাকডোর স্ক্রিপ্টেড নাটক হয়ে থাকে, তবে এদেশের যুব সমাজ আগামী দিনে কার উপর ভরসা রাখবে? ন্যায়ের দাবিতে রাস্তায় নামার আগে তারা কি এটাই ভাববে যে তাদের আবেগকে কোনো রাজনৈতিক ম্যানেজাররা কত টাকায় কিনে নিয়েছে? চোখ কান খোলা রাখুন, ক্ষমতার এই নোংরা খেলাকে চিনতে শিখুন, আর সবচেয়ে বড় কথা, প্রশ্ন করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।